চুরি, ছিনতাই, হত্যা ঠেকাতে মাঠে নেমেছে র্যাব। নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে। নাটোরের বড়াই গ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দের গান নিয়ে মারামারি পিটুনিতে বরের চাচা নিহত। আসছে না ভুটানের পাথর, স্থবির বাংলা বান্ধা স্থলবন্দর, অসহায় শ্রমিক বিপদে ব্যবসায়ীরা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেয়া আর্থিক সহায়তা ফেরত চান ডোনাল্ড ট্রাম্প। 22 গজে 2 পরাশক্তি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দর্শক, স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি কানিজ লাবণী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চুরি, ডাকাতি, ছিনতাই সহ সন্ত্রাসী কার্যক্রম রোধে ঢাকা সহ সারা দেশে অভিযান শুরু করেছে র্যাব। যে কোনো মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে চায় আইনশৃঙ্খলা বাহিনীর এই ইউনিট। শনিবার মাঝরাতে এমনটাই জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতি না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। শহীদুর বলেন, রমজানকে সামনে রেখে র্যাব নিরাপত্তা আরও জোরদার করতে যাচ্ছে, তবে কাউকে নিজের হাতে আইন তুলে না নেয়ার পরামর্শ দিয়েছে র্যাবের মহাপরিচালক। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সম্প্রতি রাজধানী ঢাকা সহ সারা দেশে বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি সহ নানা অপকর্ম। দিন দুপুরে মানুষ ছিনতাইয়ের কবলে পড়ছে। চলন্ত বাসে ডাকাতি, নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে দেশে নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে মাঠে নেমেছে র্যাব। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে অভিযান শুরু করেছে বাহিনীর সদস্যরা। রাজধানীর প্রতিটি সড়কে নিরাপত্তা চৌকি বসিয়ে রাতভর চালাচ্ছে তল্লাশি। শনিবার রাতে র্যাবের এই কার্যক্রম পরিদর্শন করেন সংস্থার মহাপরিচালক AKM শহীদুর রহমান। রাজধানীর গুলশান, মহাখালী, ফার্মগেট, মতিঝিল সহ বেশ কিছু চেকপোস্ট পরিদর্শন করেন তিনি। সবশেষে মাতোয়াইলের চেকপোস্ট পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন। ঢাকায় 5টি এবং ঢাকার বাইরে 10টি ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনার পুলিশ, ডিএমপির যারা আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি এই অপরাধগুলি নিবৃত্ত করার জন্য। সেই টহল আমরা বৃদ্ধি করেছি, চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমেও তাদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। রমজান সামনে রেখে অপরাধ দমনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে তারা কাজ করছেন বলেও জানান তিনি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতি না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। ইতিমধ্যে বেশ কিছু ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, বাট তারপরও আমরা এই ছিনতাই পরিস্থিতিকে আশানুরূপ পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। ঈদ সামনে রেখে যে কেনাকাটা হবে, এটা বিপুল সংখ্যক অর্থের ট্রানজ্যাকশন হবে। এই সময় এই ধরনের অপরাধগুলো বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা যাতে বাড়তে না পারে এই জন্য আমরা রমজানের আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি। চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইন নিজের হাতে তুলে না নেওয়ারও পরামর্শ দিয়েছেন র্যাব মহাপরিচালক। একই সাথে সন্ত্রাসীরা যাতে আদালত থেকে জামিন না পান সেজন্য সরকার পক্ষের আইনজীবীদেরকে আরও তৎপর হওয়ারও তাগিদ দিয়েছেন সংস্থার প্রধান। সৈকত সাদিক, 71, ঢাকা। নাটোরের বড়াই গ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে কামাল ব্যাপারী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত 10:30টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুর্মু জানান, রাতে কামাল ব্যাপারীর বড় ভাইয়ের ছেলে সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন চলছিল। এ সময় প্রতিবেশী শামসুল, সাজদ ও শাহজাহান এসে উচ্চ স্বরে গান বাজনা করতে নিষেধ করায় এক পর্যায়ে কামালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা কামাল ব্যাপারীকে এলোপাতাড়ি কিল ঘুষি মারে। এতে ঘটনাস্থলে কামাল ব্যাপারী মারা যান। সরল মুর্মু আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে নাটোরে বিয়ে বাড়িতে গান বাজনা নিয়ে বিরোধের জেরে গুরুতর আহত হয়েছেন বরের মা ও নানি সহ 4 জন। এ সময় বাসর ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠলেও পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, মারধরের ঘটনা ঘটলেও বাসর ঘর ভাঙার ঘটনা সত্য নয়। পুলিশ সুপার আরও জানান, শুক্রবার রাত 10:30টার দিকে বাগাতিপাড়ার জয়ন্তীপুর এলাকার মিন্টু আলী শাহের বাড়িতে তার ছেলে আরাফাত শাহের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় উচ্চ শব্দে গান বাজানো নিয়ে আপত্তি তোলে একই গ্রামের আব্দুল আওয়াল শাহ ও তার ছেলেরা। এক পর্যায়ে তারা মিন্টুর বাড়িতে এসে বরকে বাসর ঘর থেকে বের করে দিয়ে ভাঙচুর করে। এলাকার একজন জনপ্রতিনিধি জানান, এই দুই পরিবার একে অপরের আত্মীয়। দ্রুত তাদের বিবাদ মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমার কলার ধরি যখন ইয়া করেছে, তখন হতে ধরেন এই হাতাহাতি হতে হতেই তখন আমার দুই ভাই, আমার মামাতো ভাই হয়, ওই অকি কি ধরেন টাইনি ঘরে থেকে বার করে দিচ্ছে। এরা সরাসরি দরজা খুলে দিছে। আমার ওই বউর ছেলে ধাক্কা দিয়ে বাইর করে দিছে, বলেছে তোরা গান কর, আমরা বাসর করবো। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় আটক 3 ডাকাতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর মধ্যে তাদের 2 জন ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হয়। সন্ধ্যায় বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করে। এর আগে আন্তঃজেলা ডাকাত দলের ওই 3 সদস্যকে সাভারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে আটক সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই ঘটনায় প্রথমে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়, কিন্তু পরে তারা জামিনে ছাড়া পায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 2 নারী যাত্রীকে ধর্ষণের কথা শোনা গেলেও এ ব্যাপারে নিশ্চিত না হয়ে কিছুই বলা যাচ্ছে না। গত 17 ফেব্রুয়ারি রাত 11:30টার দিকে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাসে যাত্রা করেন। রাত 1:45টার দিকে বাসটি গাজীপুরে কালিয়াকৈর পার হলে টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া ফুট ওভারব্রিজের কাছে 6-7 জনের একটি দল বাসে ডাকাতি করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রো-ভিসি প্রফেসর ডক্টর শরীফুল ইসলামের অপসারণ এবং নতুন নিয়োগ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। রোববার প্রধান উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সকাল 8টায় 2টি বাসে করে 80 শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল। ঢাকায় আসার আগে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, অভিভাবকহীন কুয়েট ক্যাম্পাসে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্যাম্পাসের ভেতর ও বাইরে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বাধ্য হয়ে সার্বিক ঘটনা বর্ণনা জানাতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের অনুমতি পেয়েছেন। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আমরা ক্যাম্পাসের ভিতরে বাইরে কোথাও সেফ নেই, আমাদের কেউ সাহায্য করছে না, আমরা অভিভাবকহীন, আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই। চিহ্নিত সন্ত্রাসীরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, এমনকি পিস্তল দেখিয়ে মেশিন প্রস্তুত করে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে, ততদিন আমরা এখানে ফিরে আসবো না। ট্যাক্স নিয়ে ভারত ও ভুটানের দ্বন্দ্বের ভুটানের পাথর আমদানি হচ্ছে না বাংলাদেশে। এতে গত কয়েকদিন ধরে স্থবির হয়ে আছে গোটা বন্দর।
হাতে কাজ না থাকায় বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীরা। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারত ভুটানের মধ্যে পণ্যের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করায় পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছে ভুটান। তবে পশ্চিমবঙ্গ সরকারের সাথে ভুটানের আলোচনা চলছে, খুব শীঘ্রই সমাধান হবে। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিদিন 3 থেকে 400 পাথরবাহী ট্রাক ভারতের সড়কপথ দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করত। বর্তমানে ভারত ও নেপালের সামান্য কিছু পাথরের ট্রাক আসলেও ভুটান থেকে কোনো পাথর আসছে না। বন্দর সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ভারতের উপর দিয়ে ভুটানের ট্রাক আসার জন্য অতিরিক্ত ট্যাক্স ও চার্জ ধরায় বাড়তি খরচ হচ্ছে ভুটানের ব্যবসায়ীদের। এজন্য ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো স্লট বুকিং এর আওতায় আনতে ভারতের ফুলবাড়ী বন্দরে ট্রাক চালকদের আন্দোলন চলছে। এ কারণে প্রায় 20 দিন ভুটান থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের পাথরের তুলনায় বাংলাদেশে ভুটানের পাথরের চাহিদা কয়েক গুণ বেশি। তাই চাহিদা অনুযায়ী আমদানি না হওয়ায় বন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। ভুটান আর ভারতের দ্বন্দ্বে এখন বাংলাদেশে পাথর আসে না, এখন শুধু ভারত থেকে পাথর আসে, বাংলাদেশে এই চাহিদাটা পূরণ হয় না। শর্ট মানি বলে একটা কথা আছে ওদের, শর্ট মানির জন্য। আর একটা এখানে একটা ফুলবাড়ি, ভারতের পশ্চিম বাংলা ফুলবাড়িতে একটা সংগঠন করছে। এর সঙ্গে আছে ফুলবাড়ি লোকাল বর্ডার ট্রাক ফেয়ারওয়েল অ্যাসোসিয়েশন, এর মাধ্যমে তারা চাঁদা নিচ্ছে। সিএনএফ এজেন্টরা বলছেন, ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলো বাড়তি স্লট বুকিং এর আওতায় আনতে ভারত সরকার ভুটানের উপর চাপ সৃষ্টি করছে। যতক্ষণ পর্যন্ত ভারত গভর্নমেন্ট সুবিধা অ্যাপের টাকা আদায় না করতে পারে, ততক্ষণ পর্যন্ত ভুটান গাড়ি আসতে দিতেছে না। আর শ্রমিকরা বলছেন, ভুটানের পাথর না আসায় বন্দর শ্রমিক সহ অন্যান্য শ্রমিকের কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। ভুটান যদি 2 জায়গায় স্লট বুকিং দেয়, সেই জন্য ভুটান ঢুকতে পারতেছে না, অনেক টাকা খরচ হচ্ছে, আমাদের শ্রমিক কাজ পাচ্ছে না। পাথর না আসাতে আমাদের শ্রমিকগুলো বা বাংলাবান্ধা পোর্টের যেগুলা কর্মচারী কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহর খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারত ভুটানের পাথরের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করায় ভুটান পাথর রপ্তানি বন্ধ করে দেয়। তবে পশ্চিমবঙ্গ সরকারের সাথে ভুটানের আলোচনা চলছে। পশ্চিমবঙ্গ সরকার ভুটানের গাড়ি থেকে স্লট বুকিং বাধ্যতামূলক করার কারণে 4 জানুয়ারি থেকে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। এ বিষয়ে আমরা শুনেছি ভুটান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা নিয়ে আলোচনা করছে। আমরা আশা করছি অতি শীঘ্রই এই পাথর আমদানি আবার নতুন করে শুরু হবে। যদিও বন্দর দিয়ে সীমিত পরিসরে রপ্তানি চলছে, ভুটান থেকে পাথর আমদানি চালু হলে চাঞ্চল্য ফিরে আসবে বন্দরের। শরীফ আজাদ প্রীতম, ৭১। মধুমতি নদীর বাম তীর সংরক্ষণের কাজ চলছে। ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় এ বাঁধ নির্মাণের ফলে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের বাড়ি ও স্মৃতি জাদুঘর ছাড়াও এলাকাবাসীর শত শত বাড়িঘর ও ফসলি জমি সহায় সম্পদ রক্ষা হবে। তবে কাজের মান নিয়ে সংশয় জানিয়ে মানসম্পন্ন কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুর জেলার মধুমতি নদীর বাম তীরের ভাঙন থেকে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ স্মৃতি জাদুঘর সংযোগ রাস্তা সহ অন্যান্য এলাকা সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের আওতায় মধুখালী উপজেলার 3টি পয়েন্টে 3150 মিটার এবং আলফাডাঙ্গা উপজেলার 5টি পয়েন্টে 4350 মিটার, মোট 7.5 কিলোমিটার জায়গা তীর সংরক্ষণ ও 3.01 কিলোমিটার চর অপসারণে ড্রেজিং চলছে। এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে মধুমতি নদীর ভাঙনের কবলে পড়ে হুমকিতে পড়েছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের গ্রামের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ শত শত মানুষের বাড়িঘর ও ফসলি জমি। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নদী তীর সংরক্ষণের। আসলে নদীটা হচ্ছে আপনার একটু দূরেই ছিল, ভাঙতে ভাঙতে অনেক কাছে চলে আসে। 2 বার ভাঙিছি, আরো একবার ভাঙার কাদা হয়ে যাচ্ছে। 10 একর জমি আমার এই জায়গা, ওই যে নদীতে ডুবে গেছে। যদিও সালামতপুর এলাকায় তীর সংরক্ষণ কাজে ব্যবহৃত ব্লকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তারা মনে করেন, এই বাঁধে ব্যবহৃত সামগ্রী মানসম্পন্ন না হলে পানিতেই যাবে সরকারের কোটি কোটি টাকা। ব্লকগুলো কিন্তু মানসম্পন্ন দেখছি না। যদি ভালোভাবে না বাঁধে তাহলে তো ওইটার ফলাফল আমরা ভালো পাবো না। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদী তীর সংরক্ষণের কাজের মান রক্ষায় সর্বোচ্চ নজরদারি ও তদারকি রয়েছে। আমি নিজে নির্বাহী প্রকৌশলী আছি এবং সাথে সাথে টাস্কফোর্সের প্রতিনিধি দল হচ্ছে নিয়মিত এখানে পরিদর্শন করতেছে। তারা এটার গুণগত মান, সংখ্যা এবং পরিমাণ দুইটাই নির্ধারণ করতেছে। এ কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 481 কোটি টাকা। আগামী 2026 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা বলে জানিয়েছেন জেলার পানি সম্পদ অধিদপ্তর।
শরীফ আজাদ প্রীতম, ৭১। সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় প্রথমবারের মতো মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের ড্রেজিং শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাবাহী বড় জাহাজ চলাচলের উপযোগী রাখতে বর্ষার আগ পর্যন্ত চলবে এই খনন কাজ। বন্দরের কর্মকর্তারা বলছেন, কর্ণফুলী চ্যানেল খননের অভিজ্ঞতা থাকলেও গভীর সমুদ্র বন্দর চ্যানেল খননের এই অভিজ্ঞতা প্রথম। মাতারবাড়ি থেকে ফিরে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। বিদ্যুৎ কেন্দ্রের জন্য বড় বড় কয়লাবাহী জাহাজ চলাচলের জন্য চ্যানেল তৈরি হলেও নীল জলের এই চ্যানেলকে ঘিরেই আবর্তিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের স্বপ্ন। 2029 থেকে শুরু হবে বন্দর অপারেশন কাজ। জাইকার অর্থায়নে তৈরি 14.3 কিলোমিটার দীর্ঘ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলটি 2023 সালের 20 সেপ্টেম্বর কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। প্রথমবারের মতো মাতারবাড়ি চ্যানেলটি রক্ষণাবেক্ষণে ড্রেজিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশের একমাত্র ট্রেল সাকশন হপার ড্রেজার খনকের মাধ্যমে চলছে এই ড্রেজিং। কর্ণফুলী চ্যানেল খননের অনেক সার্ভে ডাটা থাকলেও গভীর সমুদ্র বন্দর চ্যানেল খননের এই অভিজ্ঞতা পরবর্তীতে সহায়ক হবে বলছেন খনন সংশ্লিষ্টরা। এখানকার মাটির সিবেডের কন্ডিশন এবং কর্ণফুলী চ্যানেল সিবেডের কন্ডিশন সেম না। এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি, তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। সার্ভে অনুযায়ী 1 বছরে 15.82 মিটার গভীরতার মাতারবাড়ি চ্যানেলটিতে কাদা পলি জমে গভীরতা অনেক জায়গায় কমে দাঁড়িয়েছে 10 থেকে 12 মিটারে। আমরা বেশ কয়েকটি সার্ভে করেছি, সার্ভে করে দেখেছি এখানের নাব্যতা বেশ হ্রাস পেয়েছে, তো কিছু কিছু জায়গায় বেশ কমে আসছে, তো সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করে এই জাহাজটাকে ডিপ্লয় করেছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই জাহাজটা এখানে কাজ করবে কন্টিনিউয়াসলি। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি প্রতিষ্ঠান দিয়ে চ্যানেলটি রক্ষণাবেক্ষণে বছর প্রতি খরচ হবে 400 থেকে 500 কোটি টাকা। তবে খনকের মাধ্যমে ব্যয় 35 থেকে 40 কোটি টাকার মধ্যে রাখা সম্ভব। তো আমরা প্ল্যান করেছি যে এই জাহাজ এবং কিছু পকেট আইডেন্টিফাই করে ছোটোখাটো টেন্ডারের মাধ্যমে আমরা 30 থেকে 35 কোটি টাকার মধ্যে বাৎসরিক একটা খরচ করে যেন এই জাহাজটা মেনটেন্যান্স ধরে রাখতে পারি। বর্ষার আগে প্রথম পর্যায়ের ড্রেজিং কার্যক্রম শেষ হবে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। ফরিদপুরে 14টি জেলার 4 শতাধিক পেঁয়াজ চাষির অংশগ্রহণে এক সমাবেশ নতুন জাতের পেঁয়াজ নকশি কাঁথার নাম ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার অম্বিকাপুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণ করে চাষিরা পেঁয়াজ আবাদের আধুনিক কলাকৌশল রপ্ত করেন। খান বীজের আয়োজনে কৃষক ও ডিলার সমাবেশে সভাপতিত্ব করেন মডেল পেঁয়াজ বীজ উৎপাদনকারী চাষি শাহিদা বেগম। বক্তারা জানান, ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজের বীজ মানসম্পন্ন, অঙ্কুরোদগম ক্ষমতাও বেশি। অনুষ্ঠানে খান বীজ জানায়, আগামীতে পল্লী কবি জসিম উদ্দিনের স্মরণে নকশি কাঁথা নামের নতুন বীজ বাজারজাত করবে, যে বীজ হবে আরও বেশি প্রতিকূল আবহাওয়া সহনশীল ও নির্ভরযোগ্য। পরে পেঁয়াজ উৎপাদনে ভূমিকা রাখায় চাষিদের পুরস্কৃত করা হয়। সমাবেশে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, পাবনা, রাজশাহী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলার পেঁয়াজ চাষিরা অংশ নেন। রংপুরে বয়স্ক কৃষকরা যাচ্ছেন স্কুলে এবং ক্লাসও করছেন শিশু শিক্ষার্থীদের মতোই। অনেকের কাছে অবাক করা মনে হলো, রংপুরে চালু হয়েছে কৃষকদের স্কুল, যেখানে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন, স্বাস্থ্য সুরক্ষা, আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির শিক্ষা দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা বলছেন, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের ফসল উৎপাদন করতেই এই স্কুলে আসছেন তারা। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। গোল হয়ে একসঙ্গে বসে ক্লাস করছেন প্রত্যন্ত অঞ্চলের নারী ও পুরুষ কৃষকরা। তাদের প্রশিক্ষণ দিচ্ছেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা, গ্রামে যেটা কৃষকদের স্কুল নামে পরিচিত। এই দৃশ্য রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার।
যেখানে উত্তম কৃষি চর্চার মাধ্যমে শেখানো হচ্ছে নিজের স্বাস্থ্য ভালো রেখে নিরাপদ খাদ্য উৎপাদনের নিয়ম, পাশাপাশি নাটিকা পরিবেশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে ফসল আবাদের ভালো ও মন্দ দুটি পদ্ধতি। আগে বিষমুক্ত খাদ্য উৎপাদন করতে পারি নাই, এখন এই স্কুলে এসে শিখতেছি। ফলন কম হতো, জাত কোনটা কি এটা আমরা জানতাম না। কি কি আমাদের জীবনের ফসলের উন্নতি করাতে পারবো সেটা শিখছি। কৃষকরা বলছেন নিজেকে রক্ষা করে নিরাপদ ফসল উৎপাদনে যে পরিমাণে সার, কীটনাশক ব্যবহার, পরিচর্যা পদ্ধতি সহ সব ধরনের ধারণা তারা এখানে পাচ্ছেন। কোন ওষুধের ভেতরে কি আছে তা আমরা জানতে পারি না। আমাদের মধ্যে মনে করেন এসব কিছু আগে আমাদের ভুল ছিল, কিন্তু এগুলো আমরা অনেকটাই সচেতন হচ্ছি এখন। কৃষি অধিদপ্তরের তথ্য বলছে রংপুর মিঠাপুকুরে বর্তমানে 12,500 হেক্টর জমিতে আলু, 5,000 হেক্টর জমিতে বিভিন্ন সবজি এবং 1300 হেক্টর জমিতে আমের চাষাবাদ হচ্ছে। কিন্তু স্বীকৃতির অভাবে এ সকল ফসল নিরাপদ ফসল হিসেবে বাজারজাত হচ্ছে না। উপরন্তু 25 থেকে 35 ভাগ সবজি অপচয় হচ্ছে। উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল হলে এসব সমস্যার সমাধান সম্ভব। কৃষকদেরকে আমরা হাতে কলমে শেখাবো, আর এখান থেকে উৎপাদিত যে ফসলটি হবে এটাকে আমরা গ্যাপ সার্টিফিকেশন প্রদানের মাধ্যমে এটিকে নিরাপদ খাবার হিসেবে স্বীকৃতি প্রদান করব এবং বাজারে এটিকে উচ্চমূল্যে বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তারা বলছেন উত্তম কৃষি চর্চার লক্ষ্যই হলো নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। এই নিরাপদ ফসলটা আমাদের কৃষক ভাই সে নিজে আগে কনজিউম করবে, তার অতিরিক্ত যে উৎপাদনটা নিরাপদ সেটা উনি স্থানীয় বাজারে বিক্রি করবেন। খোরপোশ কৃষিটাকে আমরা রূপান্তর করে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করব। কৃষি অধিদপ্তর জানায় আগামী 3 বছরে শুধু মিঠাপুকুরেই 3,750 হেক্টর জমি থেকে প্রায় 1,07,250 মেট্রিক টন আলু, 1,000 হেক্টর জমি থেকে প্রায় 25,000 মেট্রিক টন সবজি এবং 325 হেক্টর জমি থেকে প্রায় 3600 মেট্রিক টন উত্তম কৃষির সার্টিফাইড আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। এভাবেই সবাইকে আপন করে নিয়ে আনক্যাপ করো ফ্রুটনেস, রমজানের গুডনেস। আজকের 71 চলছে সংবাদ সংযোগ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া শত শত কোটি ডলারের সহায়তা ফেরত চান যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যদের বার্ষিক জমায়েত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এ কথা বলেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইউক্রেনকে ঋণ হিসেবে অর্থ দিয়েছে ইউরোপ, তারাও তাদের অর্থ ফেরত পাবে। তবে যুক্তরাষ্ট্র এমন কোনো শর্তে ইউক্রেনকে অর্থ দেয়নি। তাই তিনি চান যুক্তরাষ্ট্রের দেয়া অর্থের বিনিময়ে ইউক্রেন যেন কিছু একটা দেয়। তাই যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের কাছে তাদের বিরল খনিজ সম্পদ ও জ্বালানি তেল চাচ্ছে। এর আগে ইউক্রেনকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দেয়া সহায়তার অর্থ ফেরত নেয়ার প্রসঙ্গে কথা বললেন ট্রাম্প। এদিকে ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি আরও বলেন, ইউক্রেন খুব দ্রুতই তাদের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ করার বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি গ্রহণ করবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেটের মহারণে দুই পরাশক্তি অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। যদিও দুবাইয়ে মাঠে নামার আগে দুই দলের সামনে দুই ভিন্ন সমীকরণ। আসরে টিকে থাকতে রিজওয়ানদের চাই জয়, অন্যদিকে পাকিস্তানকে হারাতে পারলে ভারত এক পা রাখবে সেমিতে। ম্যাচের আগে কে কতটা এগিয়ে তুলে ধরেছেন পার্থ বণিক। কি বামে কি ডানে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু ছবিতে নয়, বাস্তবেই দৌড়ের মাঝে আছে টিম পাকিস্তান। দুবাইয়ে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ব্যাটেল, যেখানে হারলেই ব্যাগ কাঁধে নিয়ে আসর থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে রিজওয়ানদের। ভারত ম্যাচের আগে পাকিস্তান কতটা চাপে তা বোঝা গেছে দুবাইয়ের এই রাত্রিকালীন অনুশীলনে।
পাক্কা 3 ঘন্টা ফুল টিম প্র্যাকটিস করার পরেও আলাদা করে আরো 20 মিনিট অনুশীলন করেছেন পাকিস্তানের ব্যাটাররা, বিশেষ করে বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে 90 বলে 64 রানের স্লো ইনিংসের জন্য রীতিমতো তুলোধুনো হচ্ছেন। অনেকে কিউইদের কাছে হারের দায়ও দিচ্ছেন তাকে। তাই প্র্যাকটিসে সব বোলারদের বিপরীতে 2 ওভার করে ব্যাট করেছেন এই পাক তারকা। এদিকে ছাড় পাননি শাহিন আফ্রিদি, হারিস রফরা। নিউজিল্যান্ড ম্যাচে দুজনে মিলে দিয়েছেন 131 রান। বলা চলে এক প্রকার শাস্তি স্বরূপ দুজনকে 7 ওভার করে বল করিয়েছেন হেড কোচ আকিব জাভেদ। এদিকে পাকিস্তান ম্যাচ নিয়ে দুনিয়ার মানুষ যতই হাইপ তুলুক, রোহিতদের কাছে এটা এখন ডাল ভাত। মুখোমুখি শেষ 5 ওয়ানডের 5টাই জিতেছে তারা। সবশেষ যেবার পাকিস্তানের কাছে হেরেছিল তা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারতের কনসার্ন হতে পারেন বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে 22 রানে আউট হয়েছেন, তাই প্র্যাকটিসে আলাদা এফোর্ট দিতে দেখা গেছে তাকে। অনেকটাই নিশ্চিত উইনিং কম্বিনেশন নিয়েই পাকিস্তান ম্যাচে মাঠে নামবেন রোহিতরা। প্র্যাকটিসের ফাঁকে এ নিয়ে কোচ গম্ভীরের সাথে আলোচনাও করেছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 দলের হেড টু হেড রেকর্ড বলছে 5 ম্যাচের 3টা জিতে ভারতের চেয়ে সামান্য এগিয়ে আছে পাকিস্তান। অবশ্য পাকিস্তানের বর্তমান যে অবস্থা তাতে পাক ফ্যানরা দলের ওপর খুব একটা রাখতে পারছেন না আশা। পয়েন্ট টেবিল বলছে ভারত জিতলে এক পা রাখবে সেমিফাইনালে, আর পাকিস্তান পড়বে কঠিন সমীকরণে। সেক্ষেত্রে সেমিতে উঠতে হলে ভারতের বিপক্ষে পাকিস্তানের জিততে তো হবেই, সাথে নিউজিল্যান্ডেরও হারতে হবে ভারত ও বাংলাদেশের কাছে। এর ব্যতিক্রম মানেই পাকিস্তানের টাটা বাই বাই। পার্থ বণিক, ৭১। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় ভারতীয় সমর্থকরা। শোনা যাচ্ছে বিরাট কোহলি নাকি পড়েছেন ইনজুরিতে। শনিবার দুবাইতে ভারতীয় দলের অনুশীলন থেকে প্রকাশ হওয়া একটি ছবি উস্কে দিয়েছে এমন গুঞ্জন। আলোচিত সেই ছবিতে দেখা যায় দুবাই ক্রিকেট একাডেমিতে ঢোকার সময় কোহলির বা পায়ের গোড়ালিতে আইস প্যাক বাঁধা রয়েছে। যদিও তার হাঁটতে কোনো সমস্যা হচ্ছে বলে মনে হয়নি, অনুশীলনও করেছেন, কিন্তু এই আইস প্যাকের ছবি প্রকাশ্যে আসতেই কোহলির চোট নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। যদিও ভারতীয় দল এ বিষয়ে করেনি কোনো মন্তব্য, চুপ রয়েছেন কোহলিও। মনে করা হচ্ছে বা পায়ের গোড়ালিতে হয়তো হালকা ব্যথা রয়েছে তার, সে কারণে ঝুঁকি না নিয়ে পাকে বিশ্রাম দিতে চেয়েছেন তিনি, সে কারণেই বেঁধেছেন এই আইস প্যাক। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে ও সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।